আমি রাসমণির কাছে একবার আসছি প্লিজ, খুব সংক্ষেপে রাসমণির কাছে আসছি। জানি এটা কিসের হিন যে সত্যি সত্যি এরপর আরো বড় বিপদ মন্ত্রিসভার কাছে রয়েছে কিনা, কিন্তু রাসমণির কাছে আসছি। রাসমণি, এতদিন ধরে লড়াই করার পর যখন এই রায় শুনছেন এবং তারপর যখন আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছেন যেগুলো বেআইনি, এগুলোকে উনি মানেন না, এর জন্য উনি শেষ পর্যন্ত লড়াই করবেন, তখন কি মনে হয়? এটাই কথা মনে হয় যে এই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে এবং অভিভাবিকা হিসেবে মানে উনি কি চান, ওনার কাছে কোনটা আইনি, উনি তাহলে মানে জাজমেন্ট দিক। এবং এটা তো সত্যি পরিষ্কার জলের মতো যে দুর্নীতি হয়েছে, আজকে রায়ে প্রমাণিত দুর্নীতি হয়েছে, যোগ্যদের সঙ্গে দুর্নীতি হয়েছে। এবং সরকার পারত একটা হলফনামা জমা দিতে যোগ্যদের চাকরির জন্য, নিয়োগের জন্য। এতদিন সুপ্রিম কোর্ট থেকে একটা স্পেশাল বেঞ্চ গঠন করে দেওয়া হয়েছে, যেখানে এতদিন ধরে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত হিয়ারিং চলছিল। সেখানে কিন্তু সরকারের তরফ থেকে কোনো আইনজীবী বা কমিশনের তরফ থেকে কোনো আইনজীবী একবারের জন্য ওখানে কোর্টে গিয়ে বলেনি যে হলফনামা জমা দেয়নি যে লিখিত আকারে যে আমরা যোগ্যদের নিয়োগ করতে চাই। তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না, আজকে সবার চাকরি যেত না। যারা এই প্যানেলে যারা বৈধ চাকরি প্রার্থী তাদেরও হয়তো এই সমস্যা ফেস করতে হতো না। এই দায়টা সরকারকে নিতেই হবে এবং কমিশনকে, শিক্ষা দপ্তরকে অবশ্যই নিতে হবে। আজকের রায় অবশ্যই আমরা এইটা কোনোদিন আশা করিনি, বা আমাদের দাবি একটাই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, এখনো আছে, যে অযোগ্যদের বাতিল করে সেই জায়গায় যোগ্যদের নিয়োগ দিক এবং সেটা দ্রুত নিয়োগ দিক। কিন্তু আজকে যারা ওই প্যানেলের মধ্যে বৈধ এবং যারা আমরা চাকরি প্রার্থীরা দীর্ঘদিন রাস্তায়, মানে দীর্ঘদিন দুর্নীতির কারণে রাস্তায় বঞ্চিত হয়ে রয়েছি, তারা আজকে নিয়োগটা কবে পাবো সেটা বলে দিক। আজকে নতুন করে যদি একটা প্রসেসিং চালু হয়, সেই প্রসেসিং এর মধ্যেও যে দুর্নীতি হবে না, তার কি গ্যারান্টি আছে? করবে না, স্বচ্ছভাবে সেই প্যানেলটা তৈরি হবে, সেটার আমরা অনিশ্চয়তার যদি এবং ক্যান্সারের মতো প্রশ্ন চিহ্ন এই জায়গায় যে আমরা নিয়োগটা পেয়ে বাড়ি কবে ফিরবো, যোগ্য প্রার্থীরা, বৈধ যারা, যাদের ওএমআর সঠিক। আমার একদম সময় নিয়ে, আমি এক্সট্রিমলি সরি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একদম সময় নিয়ে আমাকে বিরতি নিতেই হবে। এই প্রশ্নটা নিয়ে আমিও শেষ করলাম যে এটা তো অদ্ভুত ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, রোগ পুরো নিরাময় না হলে আদৌ নতুন করে যদি আবার নিয়োগ হয়ও, তাহলেও সেটা স্বচ্ছ হবে কি, তার গ্যারান্টি থাকবে কি? অনেকগুলো প্রশ্ন রইল, আবারও প্রশ্ন করব। সময় আপাতত বিরতির, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি ডিবেট শেষ করছি। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। এই জিনিসটা তো ম্যাটার অফ রেকর্ড হয়ে গেল, হু হ্যাজ ডান ইট, এটাই খুঁজে বার করতে হবে। সিবিআই কে এটা ইনভেস্টিগেশন করার কথা বলেছি, নিয়ে আমি কথা বলিনি। আমি তোমাকে যে প্রশ্ন করছি, তুমি এই মামলাগুলোর সঙ্গে ছিলে, আমি বলছি যে যারা যোগ্য অযোগ্য এই দুটো, তো অযোগ্যদের চাকরিটা গেল, সত্যিকারের জেল হোক, যারা সুপার নিউমারিক যদি অন্যায় করে তাদের একদমই শাস্তি হোক, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। আমি বলছি যারা যোগ্য প্রার্থী তাদের চাকরিটা যেহেতু হলো না, এতগুলো চাকরি একসঙ্গে গেল, অনেক স্কুল আছে যেখানে সবগুলোই এই আওতায় পড়ে যাবে, কোনো টিচারই থাকবে না, সেই স্টুডেন্টগুলোর ভবিষ্যৎ চলবে। তাহলে যোগ্য প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যেত। যোগ্য প্রার্থীদের জন্য আদালত বারবার স্কুল সার্ভিস কমিশনকে জিজ্ঞেস করেছিল কারা কারা যোগ্য, কারা কারা অযোগ্য। স্কুল সার্ভিস কমিশন আদালতে কোনো উত্তর দেয়নি, তার মানে কোনো উত্তর দেয়নি। আদালত এফিডেভিট করে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, সরকারের তরফ থেকে এতগুলো যোগ্য এতগুলো অযোগ্য দেয়নি। যেগুলো যেগুলো সিবিআই ডিটেক্ট করেছে, যেগুলো যেগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরেছি একদম পেটেন্ট ইলিগ্যালিটি, সেগুলোর উপরে ওরা বলেছে যে এদের এই জিনিসটার অথেন্টিসিটি আমরা ডাউট করছি না, অথেন্টিসিটি ডাউট করছি না। আজকে 5000 না চাইলে তার দায়িত্ব কে নেবে? তাহলে সরকারের তরফ থেকে আপনারা, আপনি তো সরকারকে সাপোর্ট করছেন, আপনি বলুন কতগুলো এই 25,000-এর মধ্যে জেনুইন, আপনি বলুন কত, ফিগারটা বলুন না, আপনি ফিগারটা বলুন না, আরে ফিগারটা বলুন না। আপনি যদি সরকারকে ডিফেন্ড করে সরকারের তরফ থেকে, না সরকারের তরফ থেকে আজকে ওয়েমার শিটগুলো গেল কোথায়? ওয়েমার শিট নেই, কোন পেন ড্রাইভে কোনো তথ্য নেই। জেনুইন বলছেন, ফিগারটা বলুন যে কতজন জেনুইন, আপনি নিজেও বলতে পারবেন না। আপনি নিজে একজন অ্যাডভোকেট, আপনি যদি সরকারকে রিপ্রেজেন্ট করতে আমি এক সেকেন্ড শতরূপার কাছে আসছি। শতরূপা স্ট্যান্ড নিতে পারতেন। আরে একটা তো বলতে হবে, আমি একটু বলে নিই, তুমি তো সারাদিন শতরূপা গলায় রেস্ট নাও। আমি শুনলাম কিছুদিন আগে মাননীয় আসাম গেছিলেন, তখন আমি জানি না, তোমরা হয়তো খবরে পড়োনি এখনো, গন্ডাররা দেখতে এসেছিল যে তাদের থেকেও মোটা চামড়া এইরা মহিলার আছে। আজও এত বড় জাজমেন্টের পরও চিৎকার করে করে, পাইচারি করে করে বলছে যে এই জাজমেন্টটা পুরোটা ফ্রডুলেন্ট, আর ইমিডিয়েটলি তো তাকে কন্টেম্প্ট অফ কোর্ট করে দেওয়া উচিত। সে এখনও বলে যাচ্ছে মমতা ব্যানার্জি যে এটা নাকি বিজেপি ন্যায়ালয়,
বিজেপির যারা আছে তারা নাকি বিজেপির কার্যকর্তারা, অথচ ইনি, আমি যেটা বিক্রম এতক্ষণ ধরে বলছিলাম, আমি বিক্রমের কথা সুর টেনেই বলছি, একেবারে ইন্টেনশনালি নট অনলি সুপারনিউমারিক পোস্ট, এই পুরো করাপশনটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছে। আজকে তুমি বলো, যেটা বিক্রম এক্ষুনি বলছিল, এসএসসি প্যানেল থেকে কোনো রকম কোনো ইনফরমেশনই দেওয়া হয়নি, এবং আরে ওয়েমার্কশিট দেওয়া হয়নি, একেবারে ওয়েমার্কশিট দেওয়া হয়নি, বলেছে নষ্ট হয়ে গেছে, কোর্টে গিয়ে বলেছে ওয়েমার্কশিট উত্তরপত্র নষ্ট হয়ে গেছে। সোনালি, আমি বলছি কম্পিউটারের হার্ডওয়্যার থেকে ওয়েমার্কশিট উবে গেল, এবং ওয়েমার্কশিটের কিছু সফট কপি পাওয়া গেল দূর জেলায়, গাজিয়াবাদ, আই এম সরি। 17 রকমের ক্রাইম, বিক্রম উইল কারেক্ট মি ইফ আই এম রং, 17 রকমের ক্রাইম আজকে এই জাজমেন্টে লিস্টেড। মুখ্যমন্ত্রী কিছু জানতেন না, জানতেন এবং জেনে শুনে এই জিনিসটাকে ওইদিকে ঘুরিয়ে দিচ্ছে। আজ এত বড় মিথ্যে কথা বলছে, 10 লক্ষ চাকরি নাকি তার আছে, এবং যারা এখানে আজকে চাকরি হারাচ্ছে তারা নাকি উনি গ্যারান্টি দিচ্ছেন। রাসমণির মতন মেয়েরা, ছেলেরা রাস্তায় এত বছর ধরে, এত মাস ধরে ঝড়ে জলে বৃষ্টিতে তো মাথাও কামিয়ে ফেলেছিল। এইরকম ব্যথা তাদের অ্যাগনি, তাদের মনে হয়নি, মাননীয় বোঝেনি, তখন সেদিন বেআইনি মনে হয়নি, যে 10 আজ লক্ষ মনে হচ্ছে সব বেআইনি। একদম আমি রাসমণির কাছে একবার আসছি প্লিজ, মুখ্যমন্ত্রী খুব সংক্ষেপে রাসমণির কাছে আসছি। আমি জানি না এটা কিসের হিন যে সত্যি সত্যি এরপর আরো বড় বিপদ মন্ত্রিসভার কাছে রয়েছে কিনা, কিন্তু রাসমণির কাছে আসছি। রাসমণি, এতদিন ধরে লড়াই করার পর যখন এই রায় শুনছেন এবং তারপর যখন আপনার রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনছেন যেগুলো বেআইনি, এগুলোকে উনি মানেন না, এর জন্য উনি শেষ পর্যন্ত লড়াই করবেন, তখন কি মনে হয়? এটাই কথা মনে হয় যে এই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে এবং অভিভাবিকা হিসেবে মানে উনি কি চান, ওনার কাছে কোনটা আইনি, উনি তাহলে মানে জাজমেন্ট দিক। এবং এটা তো সত্যি পরিষ্কার জলের মতো যে দুর্নীতি হয়েছে, আজকে রায়ে প্রমাণিত দুর্নীতি হয়েছে, যোগ্যদের সঙ্গে দুর্নীতি হয়েছে, এবং সরকার পারত একটা হলফনামা জমা দিতে যোগ্যদের চাকরির জন্য, নিয়োগের জন্য। এতদিন সুপ্রিম কোর্ট থেকে একটা স্পেশাল বেঞ্চ গঠন করে দেওয়া হয়েছে, যেখানে এতদিন ধরে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত হিয়ারিং চলছিল। সেখানে কিন্তু সরকারের তরফ থেকে কোনো আইনজীবী বা কমিশনের তরফ থেকে কোনো আইনজীবী একবারের জন্য ওখানে কোর্টে গিয়ে বলেনি যে, হলফনামা জমা দেয়নি যে লিখিত আকারে যে আমরা যোগ্যদের নিয়োগ করতে চাই। তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না, আজকে সবার চাকরি যেত না, যারা এই প্যানেলে যারা বৈধ চাকরি প্রার্থী তাদেরও হয়তো এই সমস্যা ফেস করতে হতো না। এই দায়টা সরকারকে নিতেই হবে এবং কমিশনকে, শিক্ষা দপ্তরকে অবশ্যই নিতে হবে। আজকের রায় অবশ্যই আমরা এইটা কোনোদিন আশা করিনি, বা আমাদের দাবি একটাই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত, এখনো আছে, যে অযোগ্যদের বাতিল করে সেই জায়গায় যোগ্যদের নিয়োগ দিক এবং সেটা দ্রুত নিয়োগ দিক। কিন্তু আজকে যারা ওই প্যানেলের মধ্যে বৈধ এবং যারা আমরা চাকরি প্রার্থীরা দীর্ঘদিন রাস্তায়, মানে দীর্ঘদিন দুর্নীতির কারণে রাস্তায় বঞ্চিত হয়ে রয়েছি, তারা আজকে নিয়োগটা কবে পাবো সেটা বলে দিক। আজকে নতুন করে যদি একটা প্রসেসিং চালু হয়, সেই প্রসেসিং এর মধ্যেও যে দুর্নীতি হবে না, দুর্নীতি করবে না, স্বচ্ছভাবে সেই প্যানেলটা তৈরি হবে, সেটার আমরা অনিশ্চয়তার যদি এবং ক্যান্সারের মতো প্রশ্ন চিহ্ন এই জায়গায় যে আমরা নিয়োগটা পেয়ে বাড়ি কবে ফিরবো, যোগ্য প্রার্থীরা, বৈধ যারা, যাদের ওএমআর সঠিক। আমার একদম সময় নিয়ে, আমি এক্সট্রিমলি সরি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একদম সময় নিয়ে আমাকে বিরতি নিতেই হবে। এই প্রশ্নটা নিয়ে আমিও শেষ করলাম যে এটা তো অদ্ভুত ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে, রোগ পুরো নিরাময় না হলে আদৌ নতুন করে যদি আবার নিয়োগ হয়ও, তাহলেও সেটা স্বচ্ছ হবে কি, তার গ্যারেন্টি থাকবে কি, অনেকগুলো প্রশ্ন রইল। আবারও প্রশ্ন করব। সময় আপাতত বিরতির, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি ডিবেট শেষ করছি। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।